হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়ানে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই ভিডিওতে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স মানে লেটেস্ট নিউজ অ্যান্ড ইভেন্টস যা যা আছে, যেগুলো পরীক্ষার জন্য তোমাদের জরুরি, আসন্ন ত্রিপুরার JRBT2 বলো, এক্সাইজ সাব ইন্সপেক্টর বলো, TPSC কম্বাইন বলো, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি LDC PA বলো, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, SSC রেলওয়েজ, TPSC বা অন্যান্য পরীক্ষা, যেমন ফর এক্সাম্পল ইউথ অর্গানাইজার আছে, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র PI আছে, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের স্পেসিফিক্যালি জুন মাস 2025-এর বেস্ট যা যা কোশ্চেন্স আছে সব কিছু আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো। মনে রাখবে, আমরা এই সবগুলো আমাদের প্রতি মাসে আমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা PDF, ন্যাশনাল ইন্টারন্যাশনাল নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদা PDF কিন্তু স্টুডেন্টসদের দিয়ে থাকি, যেগুলো মান্থ ওয়াইজ প্রচুর স্টুডেন্টস কিন্তু আমাদের থেকে মানে পেইড PDF গুলো কিন্তু কিনে নেয়। সো সেগুলো থেকেই বেস্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা এই ভিডিওতে কভার করে দেওয়ার চেষ্টা করব, যেগুলো আগামী দিনে পরীক্ষায় আসার কিন্তু সম্ভাবনা আছে। তোমরা যারা বিভিন্ন চাকরি প্রত্যাশী বা ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখবে, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো নোট করে রাখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসটা থ্রু দিস ভিডিও তোমরা করে নেওয়ার সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্ম অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই বিভিন্ন আসন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল TPSC কম্বাইন 3 মেইনস, কম্বাইন 4 প্রিলিমস মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর আসন্ন 218টা পোস্টে, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ 100টা পোস্টে, স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের LDC PA গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2 গ্রুপ C গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM, TSR, SSC GD, CHSLMT, স্টেনোগ্রাফার, CGL, RRB NTPC, RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি ও বিভিন্ন পরীক্ষা যেগুলোই ত্রিপুরাতে আসছে সামনে, যেগুলোতে জেনারেলাইজ সিলেবাস আছে, সবগুলো ডিটেইলড কমপ্লিট আপডেটেড নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটা মেসেজ করো, ঠিক আছে? আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। আমরা চলে এসেছি ভিডিওর মেইন সেকশনে। তোমরা খাতা কলম নিয়ে বসো, মেইন পয়েন্টসগুলো নোট করে রাখবে। আর মনে রাখবে, এগুলো কিন্তু শেষ না, আমরা জাস্ট কিছু পোর্শন ভিডিওর মাধ্যমে কভার করি। যারা তোমরা ফুল নোটসটা নিতে ইচ্ছুক, তোমরা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? তো প্রথম হচ্ছে, যারা তোমাদের ইংলিশে বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাদের ভলিউমটা বাড়িয়ে ভয়েস শুনে নাও, ঠিক আছে? লেখাটা ইংলিশে থাকবে, বোঝাবো বাংলাতে, ঠিক আছে? প্রথম হচ্ছে শ্রী রাজীব ভট্টাচার্য, যিনি হচ্ছেন অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, রাজ্যসভার যিনি MP ত্রিপুরা থেকে, শ্রী রাজীব ভট্টাচার্য 2024 থেকে উনি কিন্তু MP, ঠিক আছে? এর আগে রাজ্যসভার MP ত্রিপুরা থেকে ছিলেন শ্রী বিপ্লব কুমার দেব, যিনি এখন বর্তমানে মেম্বার অফ পার্লামেন্ট ইন লোকসভা ফ্রম ওয়েস্ট ত্রিপুরা কনস্টিটিউয়েন্সি, পশ্চিম ত্রিপুরা জেলা থেকে উনি কিন্তু এখন মেম্বার অফ পার্লামেন্ট, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আর উনি ছিলেন মেম্বার অফ পার্লামেন্ট অফ রাজ্যসভা 2022 থেকে 2024। তারপরে কিন্তু এখন দায়িত্বে আছেন শ্রী রাজীব ভট্টাচার্য, ঠিক আছে? মনে রাখতে তোমাদের হবে। আর মনে রাখবে, শ্রী বিপ্লব কুমার দেব উনি ছিলেন 10th CM অফ ত্রিপুরা।
শ্রী বিপ্লব কুমার দেব উনি ছিলেন 10ম মুখ্যমন্ত্রী ত্রিপুরার। 2018 থেকে 2022 পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী ছিলেন। বর্তমানে যিনি সিএম আছেন 11th সিএম 11তম মুখ্যমন্ত্রী অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক সাহা। ঠিক আছে, সবকিছু কিন্তু তোমাদের এইভাবে গল্পের মতো কিন্তু মনে রাখতে হবে। আরেকটা লোকসভার সিট আছে, লোকসভার 2টো সিট, রাজ্যসভার একটা এমপি সিট আছে ত্রিপুরা থেকে। লোকসভার ওয়েস্ট ত্রিপুরা সিটে বর্তমানে যিনি জিতেছেন সে তিনি হচ্ছেন শ্রী বিপ্লব কুমার দেব। ইস্ট ত্রিপুরা, ঠিক আছে, ইস্ট ত্রিপুরা কনস্টিটিউয়েন্সি থেকে যিনি লোকসভা ইলেকশনে জিতেছেন, যিনি বর্তমানে মেম্বার অফ পার্লামেন্ট আছেন, ওনার নাম হচ্ছে শ্রীমতী কৃতি দেবী দেববর্মন। শি ইজ ফ্রম ছত্তিশগড়, ওনার বাড়ি হচ্ছে ছত্তিশগড়ে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। শি রিপ্রেজেন্টেড ভারতীয় জনতা পার্টি ইন দ্য লোকসভা ইলেকশনস। সবকিছু কিন্তু এইভাবেই মনে রাখতে হবে। সো এখানে কি বলেছে, শ্রী রাজীব ভট্টাচার্য যিনি বর্তমানে রাজ্যসভার এমপি ত্রিপুরা থেকে, ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে চেয়ারম্যান হিসাবে কিসের, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া মেইনলি খাদ্যশস্য যেগুলো আছে সেগুলো সংরক্ষণ করা, সেগুলো পর্যাপ্ত পরিমাণে আছে কিনা ত্রিপুরা বা বিভিন্ন স্টেটে সেগুলো এনশিওর করা, সেগুলো স্টোরেজ করা, সেগুলো ডিস্ট্রিবিউশন করা, সব কিছু কিন্তু দেখে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অ্যাডভাইজারি হিসাবে বানানো হয়েছে, অ্যাডভাইজারি যেই কি বলবো, অ্যাডভাইজারি একটা কমিটি আছে, সেটার মধ্যে ত্রিপুরার জন্য চেয়ারম্যান বানানো হয়েছে শ্রী রাজীব ভট্টাচার্য, যিনি হচ্ছেন অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা ফ্রম ত্রিপুরা। ঠিক আছে, অ্যাডভাইজারি কমিটিটা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াকে বিভিন্ন জিনিসে অ্যাডভাইস দেয়, যেমন কি করে কোন জায়গা থেকে খাদ্যগুলো প্রকিউর করতে হবে, আনতে হবে, কোথায় স্টোরেজ করতে হবে, কিভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে, আর পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, ফর এক্সাম্পল রেশন শপ, সেগুলোতে কি পরিমাণে কতটুকু ডিস্ট্রিবিউশন হবে, কতটুকু কোন জায়গায় যাবে, সবগুলোর ব্যাপারে অ্যাডভাইজারি যে কমিটিটা ওনারা কিন্তু গভর্নমেন্টকে কিন্তু সাজেশন দেয়। ঠিক আছে, তাছাড়া যেই খাদ্যশস্য ফুড গ্রেনস আছে এগুলোর কোয়ালিটির ব্যাপারটাও ওনারা দেখেন, স্টোরেজ, তারপরে স্টক পর্যাপ্ত পরিমাণে স্টক আছে কিনা, সেগুলো সব কিছুর ব্যাপারে অ্যাডভাইস দিতে পারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এই অ্যাডভাইজারি কমিটি। সেটারই ত্রিপুরা শাখার চেয়ারম্যান বানানো হয়েছে শ্রী রাজীব ভট্টাচার্য, যিনি হচ্ছেন এমপি রাজ্যসভা ফ্রম ত্রিপুরা। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াকে আমরা ইন শর্ট বলি এফসিআই। এটা এস্টাবলিশ করা হয়েছিল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন দ্য ইয়ার 1965। এটা কিন্তু একটা পাবলিক সেক্টর কোম্পানি, সরকারের দ্বারা, সরকারি কোম্পানি বলতে পারো, সরকারের দ্বারা ওন করা একটা কোম্পানি। ঠিক আছে, এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অনেকগুলো কাজ আছে, যেমন খাদ্যশস্য নিয়ে, বেসিক্যালি ফুড সিকিউরিটি, খাদ্যশস্য পর্যাপ্ত পরিমাণে আছে কিনা, আর সেগুলোকে ট্রান্সপোর্ট করা এক জায়গা থেকে আরেক জায়গা, বিভিন্ন স্টেটে ডিস্ট্রিবিউট করা। ঠিক আছে, তারপর বিভিন্ন গভর্নমেন্টের যেই খাদ্য সংক্রান্ত যেই পলিসিগুলো আছে সেগুলো বিভিন্ন স্টেটে ইমপ্লিমেন্ট করা, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে ম্যানেজ করা। ঠিক আছে, সব কিছু কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এগুলো হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার রোল। তার জন্য এই অ্যাডভাইজারি কমিটিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ত্রিপুরার জন্য। ত্রিপুরাতে যে এফসিআই আছে সেটাকে অ্যাডভাইস দিতে, সেটার চেয়ারম্যান বানানো হয়েছে অনারেবল রাজ্যসভা এমপি শ্রী রাজীব ভট্টাচার্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, যেহেতু এতবার বললাম লোকসভা রাজ্যসভার ইলেকশন, মনে রাখতে হবে নেক্সট লোকসভা ইলেকশন হচ্ছে ইন্ডিয়াতে 2029-এ। 2029-এ হচ্ছে নেক্সট লোকসভার ইলেকশন। ত্রিপুরার অ্যাসেম্বলি ইলেকশন নেক্সট হচ্ছে 2028-এর ফেব্রুয়ারি মাসে পেন্ডিং থাকবে। ঠিক আছে, তেমনিভাবে ত্রিপুরার টিটিএডিসি বা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ইলেকশন হচ্ছে 2026-এ। তেমনিভাবে মিউনিসিপ্যালিটি ইলেকশন আগামী বছর 26-এ ত্রিপুরায়। সবগুলো জেনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু বারবার কিন্তু এগুলো জিজ্ঞেস করে। ঠিক আছে, কি বলেছি, নেক্সট লোকসভা ইলেকশন হচ্ছে কবে, 2029-এ। ত্রিপুরার অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে 2028-এর ফেব্রুয়ারিতে। এডিসি ইলেকশন ত্রিপুরায় হচ্ছে 2026-এ। মিউনিসিপ্যালিটি ইলেকশন হচ্ছে 2026-এ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এক্সট্রা যতটুকু আমাদের মাথায় আসছে আমরা কিন্তু বলে দিচ্ছি, তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করে রেখো। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, দিস ইজ এ সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন। কমিউনিটি মেডিসিন যে দপ্তর আছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা জিবি হসপিটালের যেই মেডিকেল কলেজটা আছে, ওনারা
ওনারা অ্যাডপ্ট করেছে, কি অ্যাডপ্ট করেছে? একটা গ্রামকে। কেন অ্যাডপ্ট করেছে? এটাকে মডেল গ্রাম হিসেবে, মডেল ভিলেজ হিসেবে বানানোর জন্য। কি হিসেবে বানানোর জন্য? মডেল ভিলেজ, যাতে এই গ্রামটা অন্যান্য গ্রামের জন্য যাতে একটা দৃষ্টান্ত স্থাপন করে। কি হয়ে? টোবাকো ফ্রি হয়ে, টোবাকো মুক্ত হয়ে, টোবাকো তামাক মুক্ত গ্রাম। ত্রিপুরার সবচেয়ে প্রথম তামাক মুক্ত গ্রাম হিসেবে সেটাকে ডেভেলপ করার জন্য আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট কৃষ্ণপুর গ্রামটাকে সিলেক্ট করেছে, যেটা হচ্ছে কাকালিয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। এটা হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মোহনপুরে। ঠিক আছে, তো তোমাদের যদি প্রশ্ন আসে ফার্স্ট টোবাকো ফ্রি ভিলেজ ইজ হোয়াট, দ্য আনসার ইজ কৃষ্ণপুর ভিলেজ। এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের টিম ওখানে গেছিলেন, গিয়ে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প করছেন, মানুষকে সচেতন করছেন। টোবাকো ইউজ করলে যে খারাপ জিনিসগুলো হয় মানুষের শরীরে সেটার ব্যাপারে কিন্তু সচেতন করছেন। ওনারা গেছিলেন কবে? 31শে মেতে ওনারা গেছিলেন, এই বছরের 31শে মে 2025-এ, যেদিন ছিল অ্যান্টি টোবাকো ডে। আর এটাকে আরেকটা নামে আমরা জানি কি? ওয়ার্ল্ড নো টোবাকো ডে, ওয়ার্ল্ড নো টোবাকো ডে হিসেবেও কিন্তু আমরা জানি। ঠিক আছে, এই ওয়ার্ল্ড নো টোবাকো ডে সবচেয়ে প্রথম পালন করা হয়েছিল 1988 সনে। ঠিক আছে, এটাকে কিন্তু আগে কি বলা হতো? নো স্মোকিং ডেও কিন্তু বলা হতো। নো স্মোকিং ডে, ওয়ার্ল্ড নো টোবাকো ডে, অ্যান্টি টোবাকো ডে সব কিছু সেলিব্রেট করি আমরা 31 মে। ঠিক আছে, আর এই ওয়ার্ল্ড টোবাকো ডে সেলিব্রেট করার ইনিশিয়েটিভ প্রথম নিয়েছিলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1987 সনে, 1987-এ। তোমাদের কিন্তু এইভাবেই সব কিছু কিন্তু মনে রাখতে পারে। এইবারের 31শে মে 2025-এর ওয়ার্ল্ড নো টোবাকো ডের থিম হচ্ছে আনমাস্কিং দ্য এপিল, unmasking the appeal, exposing industry tactics on tobacco and nicotine products, exposing industry tactics on nicotine and tobacco products, unmasking the appeal, exposing ইন্ডাস্ট্রি টেকটিক্স অন টোবাকো অ্যান্ড নিকোটিন প্রোডাক্টস। ঠিক আছে, মানে এখানে বলেছে মেইন এইম হচ্ছে এই সেলিব্রেশনটা করার, যাতে ইন্ডাস্ট্রি, যেই সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলো যারা টোবাকো ম্যানুফ্যাকচার করে, ঠিক আছে, ওনারা কি কি টেকনিক ইউজ করে, মার্কেটিং এর কি কি স্ট্র্যাটেজি ইউজ করে, যারা ইয়াং মানে কম বয়সের যারা ছেলে মেয়েরা আছে এদেরকে টোবাকো এডিকশনের দিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য কি কি মানে বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজিস ইউজ করে, ফ্লেভার্ড প্রোডাক্টস ইউজ করে, বিভিন্ন ফ্লেভার দিয়ে দেয়। যেমন তোমাদের একটা পান ফ্লেভার দিয়ে দিল, স্ট্রবেরি ফ্লেভার দিয়ে দিল, ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিল, যাতে মানে ছোট বাচ্চারা বা কলেজে পড়ুয়া বা স্কুলে পড়ুয়া বা পলিটেকনিক কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরা যাতে টোবাকোর দিকে যাতে আকর্ষিত হয়ে যায়। সো সেটার ব্যাপারে পাবলিককে সচেতন করা, এটাই হচ্ছে এই বছরের থিম। যে ইন্ডাস্ট্রি কি কি টেকনিক ইউজ করে, কি কি গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে, যাতে মানুষদেরকে যাতে ব্রেইন ওয়াশ করা যায়, এদের ব্রেইনটাকে যাতে টোবাকোর উপরে যাতে ডিপেন্ড করে দেওয়া যায়। ঠিক আছে, যাতে এরা যাতে লাইফ লং যাতে টোবাকো কনজিউমার যাতে হয়ে যায়, তার জন্য সেটার ব্যাপারে সবাইকে অ্যাওয়্যার করা। ঠিক আছে, সেটা এক্সপোজ করা, সেটা আনমাস্ক করা, সেটাই হচ্ছে এই বছরের ওয়ার্ল্ড নো টোবাকো ডের কিন্তু থিম। ঠিক আছে, আর কালকালিয়া গ্রাম পঞ্চায়েত হচ্ছে মোহনপুর আন্ডার, পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরে কিন্তু অবস্থিত। ঠিক আছে, এই কৃষ্ণপুর ভিলেজটাকে একটা মডেল গ্রাম হিসাবে বানানো হবে। ঠিক আছে, মডেল গ্রাম হিসাবে বানানো হবে, যাতে করে অন্যান্য যে গ্রামগুলো আসে আশেপাশের এদেরকে যাতে দেখানো যায় যে দেখো মানে সেখানের মানুষেরা আগে টোবাকো কনজিউম করতো, এখন করে না, তার ফলে এদের শরীর কত ইমপ্রুভ হয়েছে, এদের লাইফস্টাইলে কতটা পজিটিভ পরিবর্তন এসছে তার জন্য। ঠিক আছে, তারপর সেটাকে বেসিস রেখে আরো অন্যান্য গ্রামগুলোকে টার্গেট করা হবে। ফাইনালি টার্গেট হচ্ছে ত্রিপুরাতে যতটুকু পসিবল মানুষদেরকে অ্যাওয়্যার করে, মানুষদেরকে সচেতন করে টোবাকো কনজাম্পশন যাতে কমানো যায়। ঠিক আছে, আর ইতিমধ্যেই বলে দেই ত্রিপুরা কিন্তু রিসেন্টলি টোবাকো ফ্রি, বারে বলে দিই, ভালো করে লিখে রাখো, এটা প্রশ্নে আসতে পারে, টোবাকো ফ্রি ইউথ ক্যাম্পেইন,
2.0 টোবাকো ফ্রি ইউথ ক্যাম্পেইন 2.0-তে ত্রিপুরা কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে এই ক্যাম্পেইনটাকে ভালো করে পরিচালনা করার জন্য। স্মলার স্টেট, বেস্ট পারফর্মিং স্মলার স্টেট হিসেবে কিন্তু ত্রিপুরা কিন্তু এই অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছে। এটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, জুন মাস 2025-এর, যেটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। ঠিক আছে, এখন কথা হচ্ছে টোবাকো দিয়ে এত হার্মফুল ডিজিজ হয় শরীরের, ফ্রম হেড টু টো, মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো অর্গান বাকি থাকে না যেটা টোবাকো এফেক্ট করে না। টোবাকো কনজামশনে 30টার উপরে ক্যান্সার কজিং কেমিক্যালস কিন্তু শরীরে যায়, মেড বি ইন দ্য ফর্ম অফ গুটকা, মেড বি ইন দ্য ফর্ম অফ সিগারেট, মেড বি ইন দ্য ফর্ম অফ মানে অন্যান্য যেই জিনিসগুলো আছে, যেমন তোমাদের আছে অনেক চিউইং টোবাকো প্রোডাক্টস আছে, বা নিকোটিন পাউডার টোবাকো যেমন আছে, নস্যি বা স্নাফ, সবগুলো কিন্তু টোবাকোর প্রোডাক্ট, সবগুলো কিন্তু হেলথকে কিন্তু অ্যাডভার্সলি কিন্তু এফেক্ট করে। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে টোবাকো যদি এতটাই হার্মফুল হয়, গভর্নমেন্ট কেন ব্যান করছে না এগুলোকে? অনেকগুলো রিজন আছে। প্রথম হচ্ছে এমপ্লয়মেন্ট। এই টোবাকো ইন্ডাস্ট্রিতে অনেক মানুষেরা কাজ করে, এদের জীবন চলে এই কাজ করে। ঠিক আছে, টোবাকো ইন্ডাস্ট্রি ব্যান করে দিলে এদের এমপ্লয়মেন্টটা চলে যাবে। নাম্বার 2, রেভিনিউ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। গভর্নমেন্ট ট্যাক্স কালেক্ট করছে, এক্সাইজ ট্যাক্স কালেক্ট করছে এই টোবাকো কনজামশনের থেকে, ইন্ডাস্ট্রি থেকেও কালেক্ট করছে, যারা কিনছে এদের থেকেও কালেক্ট করছে। সো গভর্নমেন্টের রাজস্ব বাড়ছে, সো গভর্নমেন্টের বন্ধ করলে গভর্নমেন্টের আর্থিক ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আরও অনেক রিজন আছে, যেমন যারা ফার্মার, যারা কৃষকেরা আছে, যারা টোবাকো চাষ করে, টোবাকো তো একটা গাছ যেটাকে শুকিয়ে পরে কিন্তু মানে নেশা দ্রব্য হিসাবে কিন্তু বিক্রি করা হয়। ঠিক আছে, যেটা মানুষের ক্ষতি করে। তো এই ফার্মার্স বা কৃষক যারা আছে টোবাকো চাষ করে, এদেরও কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। এরা অনেকেরই কিন্তু এদের আর্থিক অবস্থা কিন্তু অনেক ক্ষতি হতে পারে, বা পুরোপুরি এদের আর্থিক অবস্থাটা কিন্তু ভেঙে যেতে পারে। ঠিক আছে, আর আরেকটা মেইন ফ্যাক্টর হচ্ছে একটা অ্যাক্ট আছে, একটা নাম হচ্ছে কি সিগারেটস অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্টস অ্যাক্ট। কি বলেছি? সিগারেটস অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্টস অ্যাক্ট, COTPA। এটা 2003-এর একটা অ্যাক্ট, যেটা ইন্ডিয়াতে লাগু আছে। এই অ্যাক্টটা থাকা সত্ত্বেও একটার মধ্যে একবারও বলা হয়নি যে অল্প পরিমাণ টোবাকো বিক্রিও বন্ধ করা উচিত। ফ্রি হ্যান্ড দিয়ে দেয় সবাইকে বিক্রি করার জন্য। এটার নাম কি? সিগারেটস অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্টস অ্যাক্ট, COTPA 2003। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। সো এটার মধ্যে এমন কোনো ক্লজ নেই বা এমন কোনো জিনিস উল্লেখ নেই যে টোবাকো প্রোডাক্টস বিক্রি বা কনজামশন বন্ধ করতে হবে, বা কোনো কারোর ওপরে কোনো নিষেধাজ্ঞা নেই যে বিক্রি করতে পারবে না। ফ্রি হ্যান্ড সব দিকে গভর্নমেন্ট রেভিনিউরও কামাচ্ছে, অনেকে সেই ইন্ডাস্ট্রিতে চাকরি করে এদের জীবনযাপন করছে। কৃষকেরা কি করছে? কৃষকেরা নিজেদের যেই জমি আছে সেখানে এই টোবাকো প্ল্যান্ট ওনারা উৎপাদন করছেন, তারপর মানে অনেকভাবে গভর্নমেন্টের রাজস্ব আদায় করছে। সব কিছু দিকে একটা গ্রেটার অ্যামাউন্ট অফ মানে অনেকের কিন্তু সেখানে কিন্তু লাভ। ঠিক আছে, তার জন্যই অনেক কিছু দিক আছে যেগুলো ইমপ্রুভ করা দরকার। আর মানে বেসিক্যালি টোবাকোর জন্য যত মানে মানুষের প্রাণ যায়, ঠিক আছে, ডেডলি ডিজিজেস লাইক ক্যান্সার, হার্ট প্রবলেমস, অনেক কিছু কিন্তু হতে পারে এখানে, স্ট্রোক, সব কিছু কিন্তু রেসপন্সিবল সব কিছুর জন্য হচ্ছে টোবাকো। ঠিক আছে, সো যতটা প্রাণ যায়, ঠিক আছে, সো তাদের জন্য মানে যদি সেটা ব্যান করে দেওয়া হতো, ইট উড হ্যাভ বিন এ হিস্টোরিক ডিসিশন ইন ইন্ডিয়া, যে টোবাকো এন্টায়ারলি ব্যান্ড ইন ইন্ডিয়া। যদি এমন হতো তাহলে হয়তো অনেক যান প্রাণ কিন্তু বেঁচে যেত। ঠিক আছে, যাই হোক, এখন ফ্রিলি বিক্রি করছে, তোমাদের নিজেদের সচেতন হতে হবে যে আমরা সেটা কনজিউম করব না যেটা আমাদের শরীরকে খারাপ করছে। কিছু সময়ের জন্য নিজেদের মানে নেশা জিনিসটাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা নিজেদের শরীরকে লং টার্ম ক্ষতি করব না, সেই জিনিসটা তোমাদের নিজেদের মাথায় কিন্তু থাকতে হবে। সো প্রশাসন বা ত্রিপুরা প্রশাসনও কিন্তু অনেক সময় অনেক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালায়। তেমনিভাবে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ওনাদের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টটা একটা ইনিশিয়েটিভ নিয়েছে ফার্স্ট টোবাকো ফ্রি ভিলেজ হিসাবে কৃষ্ণপুর গ্রামকে, যেটা হচ্ছে কালকালিয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, মোহনপুরে পশ্চিম ত্রিপুরা জেলাকে মডেল টোবাকো ফ্রি ভিলেজ হিসাবে বানানোর জন্য। তারপর সেটার এক্সাম্পল দিয়ে অন্যান্য ভিলেজেও সেটার কিন্তু প্রচার করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এক্সট্রা যতটুকু বলার আমরা বলে দিয়েছি। ঠিক আছে, নেক্সট দেখে রাখো আরেকটা ইম্পর্টেন্ট
উত্তর ত্রিপুরা জেলা, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট টপ করেছে নর্থ ইস্টে, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে জল সংরক্ষণে আন্ডার জল সঞ্চয় জন ভাগিদারি অভিযান, যেটা কেন্দ্রীয় সরকারের জল সংরক্ষণ করার জন্য একটা প্রকল্প, ঠিক আছে, যেটা কেন্দ্রীয় সরকার চালু করেছে, সেটার জন্য উত্তর ত্রিপুরা জেলা সবচেয়ে ভালো কাজ করেছে। মানে জলগুলোকে সংরক্ষণ করা, বৃষ্টির জলকে হারভেস্ট করা, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অর্গানাইজ করা, উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন সেটার জন্য কিন্তু কাজ করেছে, ঠিক আছে। বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন লঞ্চ করা, যেখানে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে এরিয়াটা আছে সেটার মানুষদেরকে সচেতন করা যে জল অপচয় বা নষ্ট কেউ যাতে না করে, ঠিক আছে। সো সেটার জন্যই পুরো ইন্ডিয়াতে জল সঞ্চয় মানে জন ভাগিদারি অভিযান বা ক্যাচ দ্য রেইন, সেটাকে ইংলিশে কি বলা হয়, ক্যাচ দ্য রেইন অভিযানও কিন্তু ইউনিয়ন যে মিনিস্ট্রি অফ জল শক্তি, জেনারেল মিনিস্টার হচ্ছেন শ্রী CR পাটিল, ওনার ইনিশিয়েটিভে কিন্তু সেটা শুরু হয়েছিল। তারপর একটা খুবই গর্বের বিষয় হচ্ছে সেই ইনিশিয়েটিভের আন্ডারে সবচেয়ে ভালো কাজ করেছে উত্তর ত্রিপুরা জেলা, পুরো নর্থ ইস্টের মধ্যে টপ করেছে এই ডিস্ট্রিক্টটা, ঠিক আছে। মানে মেইনলি ওয়াটার কনজারভেশন, রেইন ওয়াটার হারভেস্টিং, ঠিক আছে। তারপর মানে এই ডিস্ট্রিক্ট প্রশাসন কাজ করেছে বিভিন্ন সায়েন্টিফিক ওয়াটার কনজারভেশন টেকনিক্স, এগুলোর ব্যাপারে মানুষদেরকে অ্যাওয়্যার করা, মানুষদেরকে সচেতন করা, আর জল কেন সংরক্ষণ করা জরুরি, জলের অপচয় কেন করা কেউ যাতে না করে সেটার ব্যাপারে মানুষদেরকে বিভিন্ন ক্যাম্পেইন অর্গানাইজ করে এই স্কিমের আন্ডারে ওনারা কিন্তু সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামসগুলো কন্ডাক্ট করেছেন। তার জন্য নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টকে কিন্তু পুরস্কৃত কিন্তু করা হয়েছে, ঠিক আছে। ইট ইজ র্যাঙ্ক নাম্বার 1 ইন নর্থ ইস্ট অ্যান্ড হিলি স্টেট। দেখতে পাচ্ছ তোমরা এখানে লেখা আছে 11,229 water conservation structures constructed or made functional, a true testament to people's participation and governance, ঠিক আছে। জল সংরক্ষণ করার জন্য 11,229টা এরকম স্ট্রাকচার বানানো হয়েছে বা ফাংশনাল করা হয়েছে, সেটাকে কাজে লাগানো হয়েছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা পুরো ডিস্ট্রিক্টে জল সঞ্চয় করার জন্য বা বৃষ্টির জলকে সংরক্ষণ করার জন্য, ঠিক আছে। ওনাদের এই মানে কাজে মানে যেই স্ট্যাটিস্টিক্স এসছে সেখানে দেখা গেছে উত্তর ত্রিপুরা জেলা উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যে যেই জেলাগুলো আছে সবগুলোর মধ্যে ভালো পারফরমেন্স কিন্তু করেছে, ঠিক আছে। ইতিমধ্যে আরেকটা জিনিস মাথায় আসছে বলে দিই, 2023-এ ধলাই জেলা, ধলাই ত্রিপুরার জেলা, ত্রিপুরার ধলাই জেলা কিন্তু কি পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে, 5th ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস 2023, যেটা 2024-এ প্রাইজ দেওয়া হয়েছিল। সেখানে অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু উনি কিন্তু ধলাই ডিস্ট্রিক্টকে কিন্তু প্রাইজ দিয়েছিলেন, ঠিক আছে। মানে সবচেয়ে বেস্ট পারফরমেন্স করেছেন ওয়াটার মানে কনজারভেশনে ধলাই ডিস্ট্রিক্ট উত্তর পূর্ব অঞ্চলে, মানে নর্থ ইস্ট রিজনের মধ্যে। তো 5th ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড যেটা দিল্লিতে সেটা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু উনি নিজে কিন্তু ধলাই ডিস্ট্রিক্টকে পুরস্কৃত করেছিলেন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট দেখে রাখো, সবার জন্য খুবই খুশির খবর, ত্রিপুরা লঞ্চ করছে সবচেয়ে প্রথম হাতি সাফারি। কোথায়, মুঙ্গিয়াকামে খোয়াই ডিস্ট্রিক্টের আন্ডারে, মুঙ্গিয়াকামে খোয়াই ডিস্ট্রিক্টের আন্ডারে একটা জায়গা দেখা হয়েছে যেখানে এলিফ্যান্ট ক্যাম্প আছে বা এলিফ্যান্ট ক্যাম্পটাকে ডেভেলপ করা হচ্ছে। সেখানে এলিফ্যান্ট সাফারি সবচেয়ে প্রথম ডেভেলপ করা হবে ত্রিপুরা। এলিফ্যান্ট সাফারি মানে এলিফ্যান্ট মানে হাতির পিঠে বসে তোমরা বিভিন্ন যেমন ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে সেগুলো ঘুরে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। মুঙ্গিয়াকামে এলিফ্যান্ট ক্যাম্পে সেটা অর্গানাইজ করা হচ্ছে। যিনি মিনিস্টার আছেন শ্রী অনিমেষ দেববর্মা, ফরেস্ট ডিপার্টমেন্টের মিনিস্টার, উনি কিন্তু অ্যানাউন্স করেছেন যে 15ই আগস্ট 2025 যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, সেটার আগেই এলিফ্যান্ট সাফারিটা কিন্তু ইনোগ্রেশন হয়ে যাবে, ঠিক আছে। সেখানে বেসিক্যালি হাতির পিঠে বসে বিভিন্ন ওয়াইল্ড লাইফ যে ভিউইং যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু নেওয়া যায়, ঠিক আছে। বিভিন্ন বন বা ন্যাশনাল পার্ক বা বিভিন্ন যে সমস্ত প্রাকৃতিক জায়গাগুলো আছে সেগুলোর ভিউ কিন্তু উপভোগ করা যায় হাতির পিঠে চড়ে। সেই রকম একটা এক্সপিরিয়েন্স তোমরা সবাই কিন্তু ত্রিপুরায় পেতে চলেছে। সবার প্রথম ইনোগ্রেশন হচ্ছে মুঙ্গিয়াকামে খোয়াই ডিস্ট্রিক্টে, ঠিক আছে। আরও আছে কোথায়, যেমন আছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, সেখানে হাতির পিঠে বসে রাইনো কিন্তু দেখা যায়, ঠিক আছে। সেটা কিন্তু ভেরি ভেরি ফেমাস, তোমরা অনেকেই গেছো আশা করি। সো আশা করি তোমাদের কিন্তু মানে মনে থাকবে। আর বেসিক্যালি এলিফ্যান্ট সাফারিটা ফরেস্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে করা হচ্ছে কেন, যাতে করে ইকো ট্যুরিজম
ইকো ট্যুরিজমটাকে যাতে প্রমোট করা যায়, মানুষ আর হাতিদের মধ্যে যে সম্পর্ক সেটা যাতে ভালো হয়, ঠিক আছে, আর মানুষ আর হাতিদের মধ্যে যে কনফ্লিক্ট, ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট, সেটা যাতে রিডিউস করে আনা যায়, ঠিক আছে, তার জন্য নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হচ্ছে, স্টাফদেরকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে, ঠিক আছে, যাতে করে ট্যুরিস্টরা যাতে সেফলি এই এলিফ্যান্ট সাফারিটা যাতে উপভোগ করতে পারে, ঠিক আছে। রিসেন্টলি শ্রী অনিমেষ দেববর্মা উনি কিন্তু এলিফ্যান্ট ক্যাম্পটা ভিজিট করেছেন। উনি বলেছেন সবচেয়ে প্রথম যে গভর্নমেন্টে যে হায়ার অফিসিয়ালসরা আছেন ওনারা এই সাফারির মজা নেবেন, তারপরে কিন্তু পাবলিকের জন্য খুলে দেওয়া হবে ত্রিপুরার সবচেয়ে প্রথম এলিফ্যান্ট সাফারি অ্যাট মুঙ্গিয়াকামি, খোয়াই ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আর তার সাথে সাথে সেই এরিয়াতে কি বানানো হয়েছে, এলিফ্যান্ট ওয়াচ টাওয়ার, একটা টাওয়ারের মতো বানানো হয়েছে লম্বা, যেটার উপরে উঠলে পুরো জায়গাটা দেখা যাবে, সেটার নাম কি এলিফ্যান্ট ওয়াচ টাওয়ার, ঠিক আছে, সেটা বানানো হয়েছে। বর্তমানে ইন্ডিয়াতে আছে মানে 33টা টোটাল এলিফ্যান্ট রিজার্ভস, যেটা কাজ করে আন্ডার প্রজেক্ট এলিফ্যান্টের আন্ডারে কিন্তু কাজ করে, ঠিক আছে, যাতে করে হাতিদের যেই থাকার যে জায়গা আছে সেটাকে যাতে প্রিজার্ভ করা যায়, সেটাকে যাতে প্রোটেক্ট করা যায়, সেটাকে যাতে সংরক্ষণ করা যায়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর 33টা এলিফ্যান্ট রিজার্ভ ভারতের 14টা স্টেটে কিন্তু আছে, ভারতের 14টা স্টেটে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা জিজ্ঞেস করতে পারে, যেমন আসামে আছে, আসামে কিছু এলিফ্যান্ট রিজার্ভ আছে, চিরাং রিপু, ঠিক আছে, তারপর আছে কি ধানসিরি, যেগুলো পরীক্ষায় আছে টিপিএসসি তে বা ত্রিপুরার বিভিন্ন পরীক্ষায়, সেগুলো দিহিং টাইগার রিজার্ভ আসামে অবস্থিত, শোনিতপুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শোনিতপুর, তারপর হচ্ছে কাজিরাঙ্গা, চিরাগ, রিপু, ধানসিরি, দিহিং, শোনিতপুর, কাজিরাঙ্গা, এই সমস্ত এলিফ্যান্ট রিজার্ভ গুলো হচ্ছে আসামে অবস্থিত, ঠিক আছে। তেমনি ভাবে অরুণাচল প্রদেশ থেকে যে এলিফ্যান্ট রিজার্ভ গুলো জেনারেলি পরীক্ষায় জিজ্ঞেস করে, ফর এক্সাম্পল কামেং এলিফ্যান্ট রিজার্ভ ইজ লোকেটেড হোয়ার, আনসার হচ্ছে অরুণাচল প্রদেশ, সেটাও কিন্তু জিজ্ঞেস করে। তারপর মেঘালয়াতে গারো হিলসেও আছে একটা এলিফ্যান্ট রিজার্ভ, সেটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে, গারো হিলস, ঠিক আছে। তাছাড়া নাগাল্যান্ডের দুটো এলিফ্যান্ট রিজার্ভ আছে যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করা হয় ত্রিপুরা, একটা হচ্ছে ইনটাঙ্কি এলিফ্যান্ট রিজার্ভ, আর একটা হচ্ছে সিংফান এলিফ্যান্ট রিজার্ভ। ইনটাঙ্কি এলিফ্যান্ট রিজার্ভ আর সিংফান এলিফ্যান্ট রিজার্ভ দুটোই কিন্তু নাগাল্যান্ডে কিন্তু অবস্থিত, ঠিক আছে। তাছাড়া আরেকটা জিজ্ঞেস করা হয় যেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, সেটা হচ্ছে ময়ূর ঝর্ণা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ ইজ সিচুয়েটেড অ্যাট ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই তোমরা তৈরি হয়ে যাও ইউনিক ট্যুরিজমের একটা এক্সপিরিয়েন্স নিতে, আশা করি সামনের মাসের মধ্যে সেটা কিন্তু চালু হয়ে যাবে, ঠিক আছে। চলো এবার নেক্সট হচ্ছে কি, ত্রিপুরা ইজ দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু ইন্ট্রোডিউস রেড রিবন ক্লাবস ইন স্কুলস ইন ত্রিপুরা টু হ্যাভ সেক্স এডুকেশন ফর HIV অ্যাওয়ারনেস, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আমাদের অনারেবল CM প্রফেসর ডক্টর মানিক শাহ উনি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা অর্গানাইজ করা হয়েছিল বাই এইডস কন্ট্রোল সোসাইটি ত্রিপুরার, যে স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির কমপ্লেক্সে, সেটা উনি ইনঅগারেশন করছিলেন, ফটো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। সেখানে উনি অ্যানাউন্স করেছেন যে আমাদের রাজ্য সরকার ত্রিপুরায় প্ল্যান করছে যে বিভিন্ন স্কুলে যে পঠন পাঠন হয়, ক্লাস 8 থেকে ক্লাস 12-এর যে বাচ্চারা পড়ে, এদের যে টেক্সট বুক আছে সেখানে HIV অ্যাওয়ারনেসের জন্য সেক্স এডুকেশনের একটা চ্যাপ্টার কিন্তু ইনক্লুড করবেন, প্রচেষ্টা করছেন, ঠিক আছে। সেটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছিল ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির আন্ডারে, সেটা উনি কিন্তু অ্যাটেন্ড করছিলেন, সেটা কিন্তু তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আর ইতিমধ্যেই তোমরা বলে দেই আরেকটা টার্ম এসছে কি, রেড রিবন ক্লাবস ইন্ট্রোডিউস করার জন্য স্কুলগুলোতে ত্রিপুরাই হয়ে গেছে সবচেয়ে প্রথম স্টেট ভারতে। রেড রিবন ক্লাবসগুলো বেসিক্যালি কি করে, বিভিন্ন অ্যাওয়ারনেস বা সচেতন করার জন্য বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করে, কিসের ব্যাপারে, পাবলিককে যাতে বা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতে সচেতন করা যায় HIV বা এইডস এর ব্যাপারে। অনেক কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করতে পারে। HIV এর ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এইডস এর ফুল ফর্ম কি, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, ঠিক আছে। HIV যখন একটা মানুষকে ইনফেক্ট করে, সবচেয়ে বেশি যখন ইনফেক্ট করে নেয়, যখন ইমিউন সিস্টেম ফেল হয়ে যায়, সেটার নামই হয় HIV এইডস এর পার্মানেন্ট কিউর কিন্তু এখনো বেরোয়নি,
মানে সেটা অনেকভাবে কিন্তু ছড়াতে পারে, যেমন মানে ড্রাগ কনজাম্পশন, যেটা এখন সবচেয়ে বেশি অ্যালার্মিং। ত্রিপুরাতে সবচেয়ে বেশি ছড়াচ্ছে ড্রাগ কনজাম্পশনের জন্য যেই নিডেল ইউজ করা হয়, নিডেল সিরিঞ্জের মাধ্যমে যে ড্রাগ কনজিউম করা হয়, সেটার মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ছড়ায়। ঠিক আছে, আর আমাদের অনারেবল সিএম এই প্রোগ্রামে স্পিচ দেওয়ার সময় বলেছেন যে ত্রিপুরাতে 5,000 মানুষ আইডেন্টিফাই করা হয়েছে যারা HIV এইডসে আক্রান্ত। ঠিক আছে, তাছাড়া প্রত্যেক মাসে উনি বলেছেন 120 জন নতুন করে HIV এইডসে ইনফেক্টেড হন ত্রিপুরাতে। এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন। ত্রিপুরার পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি ন্যাশনাল সিনারিওর দিকে দেখতে গেলে। ঠিক আছে, আশা করি তোমরা কিন্তু মানে বুঝতে পেরেছো। আর এই রেড রিবন ক্লাবসগুলো অর্গানাইজ করা হয়েছে যাতে অ্যাওয়ারনেস করা যায়, স্টুডেন্টসদেরকে যাতে এডুকেট করা যায় HIV বা এইডসের প্রিভেনশনের ব্যাপারে, স্কুল থেকে ওদের মাথায় যাতে সেই নলেজ দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, কি করে মানে মানে প্রাইমারি ট্রিটমেন্ট হয় সেগুলোর ব্যাপারে অ্যাওয়্যার করা, আর এই বাচ্চাদেরকে ট্রেনিং দিয়ে দেওয়া যাতে এরাও যাতে আগামী দিনে অন্যদেরকে যাতে অ্যাওয়ারনেস করতে পারে, সবাইকে যাতে HIV এইডসের ব্যাপারে যাতে মানে অ্যাওয়্যার করতে পারে বা সচেতন করতে পারে যে এই ডিজিজটা কতটা হার্মফুল ফর হিউম্যান বডি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর HIV এইডস কিন্তু রক্তের মাধ্যমে, সিমেনের মাধ্যমে, ব্রেস্ট মিল্ক বা বিভিন্ন ফ্লুইডের মাধ্যমেও কিন্তু সেটা কিন্তু ছড়িয়ে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। HIV হিউম্যান কি বলেছি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটা কিন্তু শরীরের যে ইমিউন সিস্টেম আছে সেটাকে কিন্তু ডেস্ট্রয় করে দেয়। ইমিউন সিস্টেম কি করে, বডির ইনফেকশনের এগেনস্টে ফাইট করে আমাদেরকে সুস্থ রাখে। ঠিক আছে, আর এই ইমিউন সিস্টেমকে ডেস্ট্রয় করে দেয় HIV এইডস। একটা সেল আছে, নাম হচ্ছে CD4 সেল। CD4 সেল ইমিউন সিস্টেমের আন্ডারে, সেটাকে বলা হয় টি হেল্পার সেল। টি হেল্পার সেল, এটা ক্যান্সার ট্রিটমেন্টের সময়, এটা তোমরা অনেকেই হয়তো যারা মেডিকেল লাইনে আছো তোমরা নাম শুনেছো। টি হেল্পার সেল কি করে, নিজে কোনো ইনফেকশনকে টার্গেট করে না, অন্যান্য যে সেলগুলো ইনফেকশনকে অ্যাটাক করে সেটাকে ও কি করে দেয়, অ্যাক্টিভ করে দেয়। ফর এক্সাম্পল বি সেলস বা সাইটোটক্সিক সেলস, যেগুলো নাকি ইনফেকশনকে পরে ফাইট করে। এই যে অ্যাক্টিভেশন মেকানিজমটা, সেটাই কিন্তু ডেস্ট্রয় করে দেয় ইমিউন সিস্টেমের হিউম্যান যে ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা এইডস করে সেটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর HIV ট্রিটমেন্টের জন্য প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে ART ট্রিটমেন্ট। এটাও আসতে পারে পরীক্ষায়, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। কি বলেছি, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, সেটাই হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট ফর HIV এইডস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা কিন্তু শেয়ার করো, রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না, পরের ভিডিওগুলো কিন্তু আরো ভালো করে করতে হবে। আর মনে রাখবে, জানুয়ারি থেকে মে 2025-এর বেস্ট কোশ্চেন্সগুলো অলরেডি ভিডিওর মাধ্যমে আমরা কভার করেছি, তোমরা আগে কিন্তু গিয়ে দেখে নিও, আগের ভিডিওগুলো গিয়ে দেখে নিও। আর মনে রাখবে, সবগুলো কিন্তু আমরা কভার করছি না, জুন মাসে আরো প্রচুর লেফট আউট আছে, সেগুলো তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের PDF এ পাবে, জুন মাস পর্যন্ত অ্যাভেলেবল আছে। তোমরা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার 6033157164 এক্ষুনি হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, ত্রিপুরা সবার জন্য একটা গর্বের ব্যাপার। 23শে জুন 2025-এ ত্রিপুরাকে ডিক্লেয়ার করা হয়ে গেছে সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে। তৃতীয় সবচেয়ে সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য মিজোরাম আর গোয়ার বাদ মানে পরে। কিসের আন্ডারে, উল্লাস স্কিমের আন্ডারে, উল্লাস স্কিম। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। উল্লাস স্কিমটা হচ্ছে ন্যাশনাল যে এডুকেশন পলিসি আছে 2020, সেটার আন্ডারে একটা স্কিম ডেভেলপ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যারা অ্যাডাল্ট আছে 15 বছর বা তাদের বেশি, যারা স্কুলিং করেনি, স্কুলে যায়নি, যাদের বেসিক শিক্ষা নেই, এদের ফাউন্ডেশনাল লিটারেসিটা, এদেরকে লিটারেট করে তোলা, মানে বেসিক যে অঙ্ক শেখানো বা বেসিক ABCD শেখানো এগুলোর, ঠিক আছে, সেগুলো করে তোলার আন্ডারে, সেটাই হচ্ছে নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম। ইন আদার হ্যান্ড এটাকে বলা হয় NILP, নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম। আরেকটা কি বলা হয়, উল্লাস। ঠিক আছে, উল্লাস কিন্তু বলা হয়। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর এই যে অ্যানাউন্সমেন্টটা করেছেন, ফটো দেখতে পাচ্ছ, ত্রিপুরায় একটা প্রোগ্রামে অ্যানাউন্সমেন্টটা করেছেন ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশন শ্রী ধর্মেন্দ্র প্রধান। আর এই উল্লাস স্কিমটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইমপ্লিমেন্ট করছে 2022 থেকে 27 পর্যন্ত। ঠিক আছে, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্পন্সার্ড স্কিম, যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট এনেছে যাতে করে অ্যাডাল্ট এডুকেশনটাকে যাতে পুরো ভারতবর্ষে যাতে বুস্ট করা যায়। ঠিক আছে, মেইনলি ফোকাস হচ্ছে যাতে করে যেই সমস্ত অ্যাডাল্টসরা আছে যাদের 15 বছর বা তাদের বেশি বা প্লাস, তাদেরকে যাতে, যারা স্কুল মিস করেছে তাদের যাতে ফাউন্ডেশনাল লিটারেসি প্লাস নিউমারেসি প্লাস ক্রিটিক্যাল লাইফ স্কিল সবকিছু যাতে শিখিয়ে দেওয়া যায়। ত্রিপুরার লিটারেসি বলা হয়েছে 95.6%। ভালো করে লিখে রাখো, পরীক্ষায় কিন্তু আসতে পারে, 95.6% কিন্তু বলা হয়েছে। আর উল্লাস স্কিমের
উল্লাস স্কিমের যে ফুল ফর্মটা সেটাও তোমরা লিখে রাখতে পারো, জিজ্ঞেস করতে পারে। উল্লাস স্কিমের ফুল ফর্ম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ, লিখে রাখো ভালো করে, আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ লং লার্নিং, আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ লং লার্নিং ফর অল ইন দ্য সোসাইটি, আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ লং লার্নিং ফর অল ইন দ্য সোসাইটি, এটাই হচ্ছে উল্লাস স্কিমের ফুল ফর্ম। ঠিক আছে, তোমাদের ভালো করে কিন্তু এগুলো মনে রাখতে হবে। তারপর আমরা নেক্সট আজকে শেষ কারেন্ট অ্যাফেয়ার, যেটা তোমাদের খুব খুব গুরুত্বপূর্ণ। ত্রিপুরার সবচেয়ে প্রথম সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন করার জন্য যে পুলিশ স্টেশন, সেটা ইনোগ্রেশন করেছেন আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ। ঠিক আছে, প্লাস অনারেবল ডিজিপি শ্রী অনুরাগ ধাঙ্কার, ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ত্রিপুরা পুলিশ, যিনি রিসেন্টলি উনি হয়েছেন এই পদে, উনি কিন্তু এসছেন। সো 28 জুন 2025 আমাদের অনারেবল সিএম প্লাস ডিজিপি প্লাস আদার সিনিয়র অফিসিয়ালসরা ওনারা মিলে এডিনগর আগরতলাতে সবচেয়ে প্রথম সাইবার ক্রাইম পুলিশ স্টেশন কিন্তু ইনোগ্রেশন করেছেন। ঠিক আছে, সাইবার ক্রাইম মানে কম্পিউটারে যে ক্রাইমগুলো করা হয়, যেগুলোতে ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ইউজ করা হয়, যেমন হ্যাকিং, কোনো ডেটা চুরি করা, কোনো ম্যালওয়্যার অ্যাটাক করানো, কোনো কেউ থেকে টাকা চুরি করা, ফাইন্যান্সিয়াল ফ্রড করা, সবগুলো পড়ে কিন্তু আন্ডার সাইবার ক্রাইম। ঠিক আছে, মনে রাখবে সাইবার ক্রাইমের জন্য 24 ঘন্টা একটা হেল্পলাইন আছে, এটা হচ্ছে 112। ঠিক আছে, ন্যাশনাল লেভেলে, জাতীয় স্তরে সাইবার ক্রাইমের জন্য একটা হেল্পলাইন আছে, সেটার নাম্বার হচ্ছে 1930। সবকিছু কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আর এটা তোমাদের মনে রাখতে হবে 2000 আরো কিছু, যেহেতু পুলিশ স্টেশন নিয়ে কথা বলছি, সবচেয়ে প্রথম সাইবার ক্রাইম পুলিশ স্টেশন ত্রিপুরাতে ইনোগ্রেশন করা হয়েছে কোথায়? এডিনগর আগরতলাতে 28 জুন 2022 অনারেবল সিএম কিন্তু খোয়াইয়ের সবচেয়ে প্রথম ওমেন পুলিশ স্টেশন কিন্তু ইনোগ্রেশন করেছিলেন। সো ইম্পর্টেন্ট ভ্যালুসগুলো তোমরা জেনে রাখো। 9টা ওমেন পুলিশ স্টেশন আছে ত্রিপুরাতে, 9টা। ঠিক আছে, 2টো হচ্ছে আগরতলাতে, একটা হচ্ছে উদয়পুরে, একটা কৈলাসহরে, একটা হচ্ছে বিলুনিয়াতে, একটা হচ্ছে বিশালগড়, একটা হচ্ছে ধর্মনগর, একটা হচ্ছে খোয়াই, আর একটা হচ্ছে আমবাসাতে। ঠিক আছে, ত্রিপুরাতে 9টা পুলিশ স্টেশন আছে যেখানে সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত পুলিশ স্টেশন। ঠিক আছে, 2টো হচ্ছে কোথায়? আগরতলা, একটা হচ্ছে উদয়পুর, একটা কৈলাসহর, একটা বিলুনিয়া, বিশালগড়, খোয়াই, ধর্মনগর, আমবাসা। ঠিক আছে, তোমরা ভিডিওটা পজ করে সেগুলো খাতায় নোট করে রাখতে পারো। তোমার যদি জিজ্ঞেস করে ত্রিপুরায় বর্তমানে পুলিশ স্টেশন কতটা, 101টা, কিন্তু 87টা পুলিশ স্টেশনই শুধু কিন্তু ফাংশনাল আছে, মানে কাজকর্ম হচ্ছে। টোটাল পুলিশ স্টেশন 101, কিন্তু 87টা কিন্তু বর্তমানে ফাংশনাল আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল ছোট একটা ভিডিও, জুন মাসের ইম্পর্টেন্ট ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা কভার করে দিলাম। আরো যদি তোমরা ইন ডিটেলসে পড়তে চাও বা বাকি কোশ্চেন গুলো দেখতে চাও, তোমরা আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটসের জন্য তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো। সমস্ত চাকরি প্রত্যাশীদের গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নিজেদের প্রিপারেশনটাকে যাতে বুস্ট করে নিতে পারে। সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রিপারেশনের জন্য নোটস লাগলে তোমরা আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো। রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না, পরের ভিডিওগুলো আরো ভালো করে করতে হবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।